আসসালামু আলাইকুম। হ্যালো, তোমরা আছো? রেসপন্স করো। হ্যাঁ, আমরা রেসপিরেটরি সিস্টেমটাই কন্টিনিউ করবো আজকে। রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিজিজ পড়ানো হয়েছে, প্যারেনকেইমার ডিজিজকে মোটামুটি আমাদের শেষ করলাম। আজকে আমরা এয়ারওয়ে ডিজিজগুলো শুরু করবো, বুঝছো? এয়ারওয়ে ডিজিজগুলি আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এমনি প্র্যাকটিক্যাল লাইফেও খুবই বেশি পেশেন্ট পাওয়া যায় এয়ারওয়ে ডিজিজগুলি। তো এয়ারওয়ে ডিজিজটা মেনলি হলো তোমার, আমরা যেটা বলি কমনলি এয়ারওয়ে, তো বুঝতেছো, ট্রাকিয়া থেকে শুরু করে একদম টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যেটা বলি, এটা হলো এয়ারওয়ে ডিজিজ। এয়ারওয়ে ডিজিজটা মেনলি হলো আমাদের করনিক অবস্ট্রাকটিভ যে ডিজিজগুলি আছে সেইগুলি মেনলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে তোমার সিওপিডি যেটা বলি আমরা, ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসিমা, ঠিক আছে? এইগুলি মেনলি হলো অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর ভিতরে সিওপিডি একটা আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমাটা আর তোমার সিওপিডি দুইটা হাইপোথিসিস, এই দুইটা ডিজিজ কিন্তু মানে সিমটম বলো প্লাস আদার ফাইন্ডিংস কিন্তু অলমোস্ট সিমিলার। এই জন্য ডাস হাইপোথিসিসে বলে যে একটা ডিজিজ হলো একটা, এর ভেরিয়েবল প্রেজেন্টেশন এটার অ্যাজমা, ঠিক আছে? ডিজিজ হলো একটা। আর আমাদের যেটা মেনলি আমরা ফলো করি ইউকে হাইপোথিসিস, সেই ক্ষেত্রে বলে যে না, এর ডিজিজ দুইটা আলাদা, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি এটা ইন্ডিভিজুয়াল ডিজিজ, আলাদা আইডেন্টিটি, ঠিক আছে? তো এইটার থেকেও আমাদের মেনলি যেটা জানতে হবে যে আমরা সিওপিডি আর অ্যাজমার একটু পার্থক্য আমরা পরে শিখব। তো আমরা প্রথম ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আলাপ করি, কারণ তোমাদের যখন পরীক্ষা হবে নভেম্বরে অথবা অক্টোবরে, তো একটা পরীক্ষা আছে, এরপরে নভেম্বরে যখন পরীক্ষা হবে তখন কিন্তু এই রেসপিরেটরি ডিজিজগুলি পাওয়া যায় ওয়ার্ডে বেশি শীতের দিনে, এবং মেনলি তোমার এই যে অ্যাজমা সিওপিডি রোগী বেশি পাওয়া যায়। এই জন্য হয়তো 10টা মানে 20টা কেস থাকলে দেখা গেল হয়তো 12-10টাই থাকবে সিওপিডি অ্যাজমা, ঠিক আছে? এবং লং কেসে তো থাকেই, এছাড়া শর্ট কেসে আমরা দেই, রেসপিরেটরি এক্সামিনেশনে দেই। এই জন্য ডিজিজগুলো একটু বুঝতে হবে তোমাদের। ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি আমরা শুরু করি আজকে, এটা একটা ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ, এটা ভিতরে পড়ে, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ভিতরেই পড়ে। তো মেনলি আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা সিমটম যেটা আমরা প্রতিবেদন শুরু করি, যে সিমটমটা কি, মেনলি সিমটম হলো এটা হলো কাফ, এরপরে স্পুটাম প্রোডাকশন থাকে, আর একটা হলো ব্রেথলেসনেস। এখানে কিন্তু জ্বরের যেহেতু ইনফেকশন না, এখানে ওটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ বাট নট অ্যান ইনফেক্টিভ, ঠিক আছে? ইনফ্লামেশন মানেই কিন্তু তোমার এমন না যে ভাইরাস ব্যাকটেরিয়া হইতে হবে, এখানে আর অন্য ইনফ্লামেশনও হয়, ঠিক আছে? এবং এই ব্রঙ্কিয়াল অ্যাজমা বলো সিওপিডি একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, বাট ইট ইজ নট ব্যাকটেরিয়াল আর ভাইরাল আর ফাঙ্গাল, ঠিক আছে? এই জন্য এখানে জ্বর খুব একটা হয় না। সিমটমের ভিতরে তোমার মেনলি হলো কাশি থাকবে, ব্রেথলেসনেস থাকবে, ঠিক আছে? আর ভেরিয়েবল স্পুটাম প্রোডাকশন থাকবে। তো একটু তোমরা প্যাথোজেনেসিসটা চিন্তা করো এয়ারওয়ের। এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যে কী হয়, এখানে তোমার মেনলি হইলো আমরা প্যাথোজেনেসিসটা মেনলি একটা টার্ম ইউজ করবো, প্রথম হলো এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। হ্যাঁ, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। তোমরা একটু চিন্তা করো, ধরো যদি তুমি হয়তো ফরিদপুর ক্যাম্পাস দিয়ে হাঁটতেছো, রাস্তায় একটা সাপ দেখলা কেউ, ঠিক আছে না? অনেকে সাপ দেখে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়, দেখবে সাপ বইলেই আওয়াজ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এত ভীতু আছে কেউ। আবার অনেকে সাপ দেখলে তোমার একবার দিয়ে সাপ একবার দিয়ে যাচ্ছে, ও একবার দিয়ে চলে যায়। আবার কেউ আছে যে সাপ দেখলে হয়তো সে লাঠি নিয়ে এসে সাপটাকে তাড়া করে। এরকম ভেরিয়েবল রেসপন্স হয় কিন্তু একটা যে কোনো একটা জিনিসের উপরে। তো আমাদের এই এনভায়রনমেন্টে প্রচুর অ্যালার্জেন থাকে, ঠিক আছে? এই অ্যালার্জেনের জন্য আমাদের এই এয়ারওয়ে কিছু রেসপন্সিভ হয়। মেনলি হলো অ্যাজমাতে যেটা হয় এই হলো হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়ে। হয়তো একই এনভায়রনমেন্টাল পলিউশন বলো অথবা টক্সিন আমরা ফেস করতেছি, কিন্তু অনেকেরই হচ্ছে না কিছু। তার মানে কি ওদের রেসপন্সিভটা অত বেশি না, রেসপন্স যতটুকু একটা মডারেট রেসপন্স আছে তেমন কোনো প্যাথোলজি ক্রিয়েট করে না। কিন্তু যাদের এই রেসপন্সিভনেসটা বেশি, হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়ে, তাদেরই কিন্তু অ্যাজমা ডেভেলপ করে, ঠিক আছে? এবং অ্যাজমাতে এটা ইন্টেন্সিভটা ডিফারেন্ট, যে সে তার হাইপার রেসপন্সিভনেস দেখায় সব কিছুতেই। এবং অ্যাজমাতে কিন্তু অ্যালার্জিক কম্পোনেন্টটা বেশি থাকে।
সিওপিডিতে যেমন তোমার ইনফ্লামেটরি কম্পোনেন্টটা বেশি, এখানে কিন্তু অ্যালার্জিক কম্পোনেন্টটা বেশি, যার জন্য এনভায়রনমেন্টালের সাথে খুব এটা ভেরিয়েশন। হয়তো হিউমিডিটি বেড়ে গেল, কোনো কারণে তার একটু টেম্পারেচার চেঞ্জ হইল, ঠিক আছে, এর সাথে কিন্তু অ্যাজমা খুব সম্পর্কিত। এই জন্য বলে যে অ্যাজমা ডিজিজটা সিমটমগুলি ভেরিয়েবল। হয়তো পেশেন্ট সকালে একরকম আছে, রাতে একরকম হয়ে যাচ্ছে, অথবা এই সপ্তাহে ভালো যাচ্ছে তো পরের সপ্তাহে খারাপ হচ্ছে, এক মাস ভালো থাকছে পরের মাসে বেশি খারাপ হচ্ছে। তার মানে সিমটমগুলি খুবই ভেরিয়েবল, ঠিক আছে। এই ভেরিয়েবল সিমটমটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভেরিয়েবল দিয়ে আমরা এই ডায়াগনোসিসটা করে ফেলি। আর সিওপিডিতে খুব একটা ভেরিয়েবল হয় না, এটা একটা ফিক্সড অবস্ট্রাকশন থাকে, একটা ইরিভার্সিবল একটা প্রোগ্রেসিভ অবস্ট্রাকশন থাকে, যার জন্য পারসিস্টেন্ট তার সিমটম থাকে। কিন্তু অ্যাজমাতে এই তোমার সিমটমগুলি খুবই ভেরিয়েবল, কারণ তার প্যাথোজেনেসিসটা আলাদা। এখন কি হয় এয়ারওয়েতে, কি হয়, একটা হলো তোমার প্রথম যেটা, এখানে যে স্মুথ মাসেলগুলি থাকে এয়ারওয়ে স্মুথ মাসেল, এইগুলি কনস্ট্রিকশনকে খুব বেশি করে হাইপার রেসপন্সিভনেসের জন্য। তাহলে একটা হলো স্মুথ মাসেল কনস্ট্রিকশন, যার জন্য হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন হইল। এরপর এখানে যে তোমার ব্লাড ভেসেলগুলি আছে, এই ব্লাড ভেসেলগুলি ডাইলেশন, ভ্যাসোডাইলেশন হবে, যার জন্য আলটিমেটলি এখান থেকে ভ্যাসোডাইলেশন হইলে একটা সময় কী হবে, এক্সুডেশন হবে, এক্সুডেশনের সিক্রেশন বেড়ে যাবে, হাইপার সিক্রেশন হবে। এই কয়েকটা চেঞ্জ তোমার হয় অ্যাজমাতে, যার জন্য তো ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য একটা চেস্ট টাইটনেস ফিল করবে সে, আর হাইপার সিক্রেশনের জন্য একটা কাফ প্রোডাকশন হবে। এই কাফটা ইউজুয়ালি খুব টেনাসিয়াস হয়, খুব আঠালো হয়, এবং রোগী এই কাফটাকে খুব বেশি এক্সপেক্টেশন করতে পারে না, অনেক খুব কষ্ট হয় তার। এবং একটা সময় সে বলবে যে আমার একটা হোয়াইট এবং একটা ফর্মড অথবা হার্ড একটা স্পুটাম তার বের হয়, ঠিক আছে। এটা এরকম একটা হিস্ট্রি আমাদেরকে দেয় তারা। তাহলে দেখো অ্যাজমা আমি বললাম যে এইটার একটা অ্যালার্জিক কম্পোনেন্টটা খুব বেশি। এই জন্য আমরা যদি এর কিছু ইটিওলজি খুঁজি, ইটিওলজি খুঁজলে দেখবা যে তোমার কতগুলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আমাদের খুব বেশি, এটা হ্যাঁ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে খুব জড়িত। একটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হলো অ্যাটোপি। এটা তোমরা জানো, ফোর্থ ইয়ারে পড়ছো প্যাথোলজিতে। অ্যাটোপিটা হলো একটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড একটা পার্সন থাকে, যে সাধারণত আইজিই প্রোডাকশনটা খুব বেশি করবে, ঠিক আছে। এই অ্যাটোপিক যারা থাকে, এটা কিন্তু সবাই করে না, এবং যারা জেনেটিক্যালি ডিটারমাইন্ড থাকে এবং তাদের এই আইজিই ইমিউনোগ্লোবিন প্রোডাকশনটা বেড়ে যায়, এইটা যাদের থাকবে তাদের অ্যাজমা খুব বেশি হয়। এবং এর সাথে কয়েকটা ডিজিজ লিঙ্কেজও থাকে, যেমন দেখবা যে অ্যালার্জিক রাইনাইটিস, যে রিপিটেডলি তার নেজাল কনজেশন হচ্ছে, রানি নোজ ডেভেলপ করতেছে, ঠিক আছে, একটু ইচিনেস হচ্ছে ইয়াতে নেজালের ভিতরে, তো এটা বলি আমরা অ্যালার্জিক রাইনাইটিস। এর সাথে একজিমা একটা ডিজিজ, তোমরা স্কিনে বসে দেখবা যে অনেকের হাতে অথবা পায়ে, এটা বলবে অ্যাটোপিক ডার্মাটাইটিস, একজিমা বলা হয়। এইটার লিঙ্কেজটা থাকে এই যারা অ্যাটোপিক থাকে, ঠিক আছে। এবং কতগুলো এয়ার পলিউশন, যেটা এয়ার পলিউশন থাকলে এদের এইটা তখন এটা খুব অ্যাগ্রাভেট করে, যেমন তোমার সালফার ডাইঅক্সাইড, এরপর তোমার হলো ওজোন যেটা থাকে, মানে O3 যেটা বলি আমরা, অক্সিজেন, তো অক্সিজেন এখানে ওজন যদি বেশি থাকে বা ইয়াতে। এরপর কিছু ডিজেল যে পার্টিকুলার ম্যাটেরিয়াল থাকে, যেমন আরবান এরিয়াতে হয় ডিজেল চালিত যে গাড়িগুলি, ঠিক আছে, এর থেকে যে কতগুলো বা পলিউশন বের হয় এর থেকে। এছাড়া তোমার ইনডোর পলিউশনও হতে পারে, অনেক সময় যদি তোমার রুমে যদি ক্রস ভেন্টিলেশন না থাকে, ঠিক আছে, অথবা রান্না করার সময় ওখান থেকে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বের হয়, ঠিক আছে, অথবা যদি কারো কোনো প্যাসিভ স্মোকার থাকে, অনেকে অ্যাক্টিভ স্মোকার না কিন্তু প্যাসিভ স্মোকার, তাদের কিন্তু তোমার এই অ্যাজমাটা খুব অ্যাগ্রাভেট করে এবং এইটা বেড়ে যায়। এছাড়া আরও কিছু ইয়ে থাকে, যেমন আমরা কিছু অ্যালার্জেন বলি, যে হাউস যে আমাদের যে ডাস্ট থাকে, এখানে একটা এক ধরনের মাইট থাকে, এবং এগুলো ইউজুয়ালি পোরলি ভেন্টিলেটেড যে রুমগুলি আছে সেইখানে বেশি থাকে, যারা কার্পেট ইউজ করে। তাহলে এইখানে এদের একটা হাউস ডাস্ট একটা মাইট থাকে, এই মাইট থেকে কিন্তু তাদের এই অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে পারে। এই জন্য আমরা বলি যে ট্রিটমেন্টের একটা পার্ট বলি যে আপনার যদি বাসায় কার্পেট থাকে, আমরা বলি যে কার্পেটটাকে রিমুভ করার জন্য অথবা রিপিটেডলি সান এক্সপোজারে দেওয়ার জন্য, ঠিক আছে। এরপর একটা আছে যে অকুপেশনাল এক্সপোজার। দেখবা যে অকুপেশনাল এক্সপোজার কিছু কিছু লোক আছে যারা তোমার অ্যাজমার সিমটমগুলি সাধারণত যখন চাকরিতে যায়, কর্মস্থলে যায়, তখন তারা অ্যাজমা ফিল করে। আবার যখন উইকেন্ডে চলে আসে, শুক্রবার শনিবার অথবা কোনো হলিডেজ থাকে, তখন কিন্তু তাদের সিমটমটা কমে যায়। এইটা হলো তোমার অকুপেশনাল অ্যাজমা বলি। এছাড়া কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে আমাদের অ্যাজমার ক্ষেত্রে, যেমন অ্যালার্জেন তো বলা হইলো, এছাড়া কিছু আছে আমাদের ভাইরাল ইনফেকশন।
যে কোনো ভাইরাল ইনফেকশন যদি হয়, হয়তো একটা পেশেন্ট স্টেবল আছে, তার কোনো সমস্যা, কিন্তু একটা ভাইরাল ইনফেকশন হইলো, তার থেকে পরবর্তীতে অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে পারে। যেমন সেটা আমাদের একটা কমনলি আসে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আছে, কিছু রাইনো ভাইরাস আছে, আর করোনা ভাইরাস তো এটা তো এখন তো বুঝতেই পারতেছো। এছাড়াও সারা বছর করোনা ভাইরাস থাকতে পারে অন্য ভ্যারিয়েন্টের যেগুলি। তাহলে রাইনো ভাইরাস আছে, সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস, এগুলি দিয়ে আমাদের হয়। এছাড়া কিছু আছে আমাদের ফার্মাকোলজিক্যাল এজেন্ট, এই এজেন্টগুলি দিয়েও আমাদের অ্যাজমাটা ট্রিগার এক্সাজারেট করতে পারে। মেইনলি আমাদের একটা ড্রাগ ইউজ করি আমরা, বিটা ব্লকার, সেটা বিভিন্ন কারণে আমরা ইউজ করি। বেসিক্যালি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিটা ব্লকার, ঠিক আছে। এইটা ইউজ করলে তখন আমাদের অ্যাজমা অ্যাগ্রাভেট করতে পারে। এরপর আর একটা অ্যান্টি হাইপারটেনসিভ আমরা খুব বেশি ব্যবহার করি, সেটা হলো এসি ইনহিবিটর, ঠিক আছে। তাহলে এসি ইনহিবিটর যেগুলি আছে আমাদের, যদি এইগুলো আমরা ইউজ করি তাহলে কিন্তু একটা পেশেন্টের অ্যাজমা ডেভেলপ করতে পারে। যে হয়তো কোভার্ট ছিল না, কোভার্ট ছিল, সেটা ওভার ডেভেলপ করলো, এটা এসি ইনহিবিটর। তো এসি ইনহিবিটর কী করে, যে ব্রেডিকাইনিন যেগুলো আছে এটাকে সে মানে তোমার মেটাবলিজমটা কমাই দেয়, যার জন্য কাইনিনের পরিমাণ বেড়ে যায়। এছাড়া আর একটা ড্রাগ আমরা কমনলি ইউজ করি, সেটা হলো তোমার অ্যাসপিরিন অথবা ইকোস্প্রিন, যেটা কার্ডিয়াক পেশেন্ট যেগুলি থাকে তাদের কিন্তু আমরা এই ড্রাগটা খুব বেশি ইউজ করি। তাহলে ইকোস্প্রিন জাতীয় ড্রাগসে কিন্তু তোমার অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে পারে। এছাড়া অনেক সময় এক্সারসাইজ দেখবা যে যারা অনেক সময় শীতের দিনে বাতাসটা কি থাকে, ঠান্ডা থাকে এবং এয়ার থাকে ড্রাই শীতের দিনে, তাই না? যার জন্য এই এয়ারটা যদি কোনো কারণে তার এন্ট্রি হয় তাহলে তার অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে পারে। এরপর তোমার কিছু হরমোনাল ফ্যাক্টরও আছে, যেমন মেয়েদের ক্ষেত্রে যে প্রিমেনস্ট্রুয়াল একটা অ্যাগ্রাভেশন হইতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় যদি যে লেভেলে তাদের প্রজেস্টেরন লেভেলটা কমে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার প্রজেস্টেরন লেভেলটা, এই জন্য প্রিমেনস্ট্রুয়াল অ্যাগ্রাভেশন হইতে পারে, একটা এটাও হইতে পারে। এছাড়া যদি কোনো কারণে তার ইমোশনাল চেঞ্জ হয়, সেটা বেশি হাসাহাসি করলো অথবা বেশি তার সে কোনো মানে কোনো খারাপ সংবাদ শুনলো, মানে ইমোশনাল চেঞ্জের সাথেও কিন্তু অ্যাজমার একটা ফ্যাক্টর এগিয়ে আছে, রিলেশন আছে। এছাড়া যাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে তাদেরও কিন্তু এই তোমার অ্যাজমাটা অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে দেখো অ্যাজমাটা হইলো এই, তাহলে এইগুলি আমাদের যাদের অ্যালার্জিক কম্পোনেন্টগুলি থাকবে অথবা এই ট্রিগার ফ্যাক্টরগুলি থাকবে তাদের কিন্তু অ্যাজমাটা বেশি মানে অ্যাগ্রাভেট। এই ডিজিজটা তো সারা বছরই অনেক সময় থাকে, পারসিস্টেন্ট যেগুলি অ্যাজমা থাকে প্রায় সারা বছরই থাকে। এই ডিজিজ কিন্তু কিউরেবল না, ইউজুয়ালি কিউরেবল না, অনলি 5% কেসে অনেক সময় হয়তো কিউর হইতে পারে। ইউজুয়ালি আমরা বলি এই ডিজিজটা কিউরেবল না, এই জন্য পেশেন্টকে কিন্তু এইটা মেনে নিতে হবে। যেমন ডায়াবেটিস কিউরেবল না, হাইপারটেনশন কিউরেবল না, অ্যাজমা সিওপিডি কিন্তু ইটস নট এ কিউরেবল ডিজিজ। এই জন্য এই পেশেন্টকে তার রোগটা সম্পর্কে একটা ধারণা দিতে হবে প্রথম, যে কোন ধরনের রোগ কিসে তারা অ্যাগ্রাভেট করতে পারে, এই জন্য সে ওই ফ্যাক্টরগুলো সে অ্যাভয়েড করবে। এখন দেখো সিমটম তো বলা হইলো যে সিমটম মেনলি হলো তোমার কাফ থাকে আর হইলো ভেরিয়েবল গ্রেডস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, ঠিক আছে, আর স্পুটাম প্রোডাকশন থাকে। স্পুটামটা ইউজুয়ালি থাকে হোয়াইটিশ থাকে, মিউকয়েড থাকে এবং এটা খুব টেনাসিয়াস থাকে, খুব ফার্ম কনসিস্টেন্সি থাকে। অনেক সময় রুগী আমাদেরকে সেসব বলে, অনেক সময় দেখে যে আমার এরকম একটা দলার মতো বের হয়েছে ভিতর থেকে শক্ত জাতীয়। এটা কিছুই না, যখন মিউকাস সিক্রেশন হয় তখন সে এয়ারওয়ের ফর্ম নেয়, শেপ নেয় এরকম, তাই না, কাস্টের মতো হয়ে যায়। যখন এটা এক্সপেক্টোরেট করে তখন এই এলিমেন্টটা বের হয়ে যায়। এই হলো তোমাদের সিমটমগুলি। মেনলি হলো কাফ, ভেরিয়েবল গ্রেডস অফ রেসপিরেটরি ডিস্ট্রেস আর মিউকাস প্রোডাকশন, ঠিক আছে, ব্রেথলেসনেস। এখন আমাদের যেটা বলছি এখানে দুইটা ডিজিজ খুব কাছাকাছি, একটা হলো সিওপিডি, একটা হলো অ্যাজমা। এখন আমরা কীভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিসের জন্য বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংসই এনাফ, ঠিক আছে, এবং ভেরিয়েবল মানে সিমটমের ভেরিয়েবিলিটি, যেমন সকালে একরকম বললাম, রাতে একরকম, তাই না, এই সপ্তাহে এরকম, আর এক সপ্তাহে অন্যরকম। এই ভেরিয়েবল লেভেল অফ সিমটম যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যাজমা বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা আমরা বলি সেটা হলো, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো তোমার এইটা একটা রিভার্সিবল ডিজিজ। অ্যাজমাটা হলো রিভার্সিবল একটা ডিজিজ। এই যে এয়ারওয়েজ অবস্ট্রাকশনগুলি হয় এটা তোমার রিভার্সিবল, এই জন্য আমাদের একটা রিভার্সিবিলিটি টেস্টটা করতে হবে। তাহলে এইটা আমরা কীভাবে করি এইটা একটু জানতে হবে তোমাদেরকে। আমরা দুইটাভাবে করি, একটা হলো ব্রঙ্কোডিলেটরটাকে ইনহেল করতে দেই, যদি মোর দ্যান 15% আর 20% যদি তার মানে তোমার পিক এক্সপিরেটরি ফ্লোটা বেড়ে যায়, অথবা তার FEV1 ইন ফার্স্ট সেকেন্ড যেটা স্পেরোমেট্রি দিয়ে করে, যদি এইটা মোর দ্যান 20% ভেরিয়েশন হয় আফটার তোমার ব্রঙ্কোডাইলেটর,
অথবা এইটা অনেক সময় হয় কি যে ব্রঙ্কোডাইলেটরগুলি ঠিকভাবে আমরা ইউজ করতে পারি না রোগীগুলি, বেশিরভাগ ক্ষেত্রেই কীভাবে ইনহেল করতে এটা পারে না। এই জন্য আরেকটা যেটা আমরা করি সেটা হলো আমরা স্টেরয়েড দিই, মেনলি প্রেডনিসিলন 2 থেকে 3 সপ্তাহ সে খাবে, 30 থেকে 40 মিলিগ্রাম করে আমরা দিই। এইটা দেওয়ার পরে যদি তার এই রিভার্সিবল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এইটা ডায়াগনস্টিক ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে আমরা দেখো এইভাবে করতে পারি একটা রিভার্সিবিলিটি টেস্ট। আর একটা করতে পারি যে পেশেন্টকে তার আমরা একটা জিনিস আছে মোটামুটি একটা সিম্পল পিক ফ্লোমিটার তাকে দিয়ে দিই, অথবা তারা দিয়ে কেনা, এটা খুব সহজেই পাওয়া যায় সব জায়গায়। এই পিক ফ্লোমিটার দিয়ে সে সকালে তার রেকর্ডটা দেখবে, যখন ঘুম থেকে উঠবে তখন একটা রেকর্ড দেখবে, আর যখন সে ঘুমাইতে যাবে তখন একটা রেকর্ড সে দেখবে। যদি এই দুইটা রেকর্ডিংয়ের ভিতর ভেরিয়েশন হয় মোর দ্যান 20%, তাহলে বুঝতে হবে যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাহলে দেখো ডায়াগনোসিস করার জন্য এই একটা গেল, সে পেশেন্ট রেকর্ড করবে। আর একটা হলো আমরা রিভার্সিবিলিটি টেস্ট করব। রিভার্সিবিলিটি টেস্ট দুইটাভাবে করা যায়, একটা হলো ব্রঙ্কোডাইলেটর সালবিটামল যেটা ইনহেল করা যায়, আর একটা হলো স্টেরয়েড প্রেডনিসিলন দেওয়া যায় 2 থেকে 3 সপ্তাহ 30 থেকে 40 মিলিগ্রাম। যদি এতে মোর দ্যান 20% রিভার্সিবল হয় তাহলে আমরা বুঝতে হবে যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। ডায়াগনোসিস মেনলি ক্লিনিক্যাল, কিন্তু এই দুইটা টেস্ট আমরা এটা পরীক্ষা ধরা হয় খুব, ঠিক আছে। এবং এটা পিক ফ্লোমিটার অথবা স্পাইরোমেট্রি দিয়ে করা হয়। স্পাইরোমেট্রি অ্যাভেলেবেল না হলে আমরা পিক ফ্লোমিটার দিয়ে পেশেন্টকে বলবো যে আপনি এটা করেন, সে জোরে ম্যাক্সিমাম একটা ইফোর্ট দিয়ে দিবে, তাই না। একরকম আগে হবে, একরকম পরে হবে, আবার একটা সকালে একরকম হবে, রাতে একরকম হবে। সকালে হবে কী হবে, এই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তোমরা জানো যে বেশিরভাগ সিমটমগুলি হয় লেট নাইটে এবং আর্লি মর্নিংয়ে, আমরা বলি আর্লি মর্নিং ডিপিং বলি। তাহলে মিনিমাম রেকর্ড পাওয়া যাবে অ্যাট মানে মর্নিংয়ে, আর ম্যাক্সিমাম রেকর্ড পাওয়া যাবে অ্যাট ইভিনিংয়ে, যখন সে বেডে যেতে চাবে অথবা বিকেলের দিকে পাওয়া যাবে। তো এই টেস্টটা দিয়ে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমাটা ডায়াগনোসিস করে ফেলি মোটামুটি। এখন যেটা আমাদের ইয়াতে যদি প্যাথোজেনেসিস একটু বুঝো তাহলে বুঝতে হবে যে কীভাবে এটা ট্রিটমেন্ট করবে। এটা কিন্তু ডায়াগনোসিসের জন্য আর আমরা তেমন টেস্ট করি না। অনেকে IgE লেভেলটা দেখে যে তার অ্যাটোপিক কিনা, ওই লেভেলটা দেখে। অনেকে যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ইওসিনোফিল কাউন্টটা বেড়ে যায়, কারণ এখানে যে সেলগুলো থাকে ইওসিনোফিল, ব্যাজোফিল, তাই না, মাস্ট সেল, এগুলি তোমার ইনভলভমেন্ট থাকে মিউকাসাতে। এই জন্য বলে যে সিবিসিতে তেমন একটা চেঞ্জ পাওয়া যায় না, এক্সেপ্ট ইওসিনোফিল কাউন্টটা বেড়ে যায়, ঠিক আছে। আর যদি সুপারডেট কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে তোমরা জানো যে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, সেটা আমাদের ব্রঙ্কিয়াল অ্যাজমাটা হয় না। আমাদের এক্সারশনগুলো মেনলি হয় ভাইরাল ইনফেকশন দিয়ে অথবা তোমার এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দিয়ে, ট্রিগার যেগুলো আছে এগুলো দিয়ে হয়। ইউজুয়ালি ব্যাকটেরিয়াল দিয়ে এক্সারশন হয় না। তাহলে এটা গেল, আমাদের তেমন কোনো পরীক্ষা লাগে না। আর একটা বুকের এক্সরে আমরা করি। বুকের এক্সরে করলে কী পাবা তোমরা? বুকের এক্সরে করলে ইউজুয়ালি নর্মালেই পাওয়া যায়। যদি একটা পেশেন্টের ইনফ্যান্টাইল থেকে শুরু হয় তার অ্যাজমা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু চেঞ্জ পাই। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল পাই, মানে এয়ার ভর্তি হয়ে যাবে, কারণ এয়ার কিছু ট্র্যাপিং হয়। কারণ যখন এক্সপিরেটরি ফেজে একটা অবস্ট্রাকশন হয় স্মল এয়ারওয়েগুলি, তখন কিছু এয়ার ট্র্যাপ করে ভিতরে, যার জন্য হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল হবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে তোমরা লং টার্ম হয়, ইনফ্যান্টাইল থেকে হয়, সেই ক্ষেত্রে আমরা আরও কিছু চেঞ্জ পাই, যে তোমার ডায়াফ্রামটা কী হবে, ডায়াফ্রামটা লো ফ্ল্যাট হয়ে যায় একটু, ঠিক আছে। সিবিডির মতো কিছু চেঞ্জ পাওয়া যেতে পারে। যদি লং টার্ম একটা পেশেন্টের অ্যাজমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় রিভার্সিবল হয় না, একটা সময় রিমডেলিং অফ দ্য এয়ারওয়ে হয়। আলটিমেটলি কী হবে, তখন কিছু ইরিভার্সিবল চেঞ্জ ডেভেলপ করে, ঠিক আছে। এই জন্য যখন তাদের লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাদের কিছু ইরিভার্সিবল চেঞ্জ কিন্তু হইতেই পারে। তাহলে আমরা এক্সরে করলে আমরা একটা পাবো হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য লাং ফিল্ড। এছাড়া আমি যে বললাম যদি কোনো কারণে তার মিউকাস সিক্রেশন বেশি হয়, অনেক সময় লার্জ এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন করে দেয় মিউকাস প্লাগ দিয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিস্টাল কলাপসের মতো ফিচার পেতেও পারো। এটা অবশ্য খুবই আনলাইকলি। বেসিক্যালি নর্মাল থাকে আর হাইপার ট্রান্সলুসেন্সি অফ দ্য লাং ফিল্ড থাকে। আর যদি লং টার্ম প্রোগ্রেসিভ থাকে সেই ক্ষেত্রে আমরা লো ফ্ল্যাট ডায়াফ্রাম পেতে পারি। অ্যাট দ্য সেম টাইম যে ভার্টিব্রাজের নর্মাল যে অ্যালাইনমেন্ট একটু অবলিক থাকে, সেই অবলিকটা কিছুটা হরাইজন্টাল হয়ে যায়, ঠিক আছে। এইগুলো পেতে পারি আমরা। তাহলে দেখো আমাদের ডায়াগনোসিস মোটামুটি হয়ে গেল। এখন তুমি এইটাকে যদি পেশেন্টটাকে এক্সামিনেশন করে দিলে কী পাবা? যখন একটা পেশেন্ট অ্যাজমা যদি কন্ট্রোল আছে, এই কন্ট্রোলের সময় তুমি তেমন কোনো ফাইন্ডিংস নাও পাইতে পারো, একদম নর্মাল, তাই না। যখন তার এক্সাজারেশন হয় তখন আমরা ফাইন্ডিংসগুলি পাই এবং তখনই সে ডাক্তারের কাছে আসে। তাহলে ফাইন্ডিংসগুলো কী পাবা তুমি? ইনস্পেকশনে যখন তুমি দেখবা, ইনস্পেকশনে আমরা দেখি কি তার চেস্টের ইয়েটা দেখি, তাই না। আমরা রেসপিরেটরি রেটটা কাউন্ট করি। যে কোনো রেসপিরেটরি ডিজিজ বলো না কেন, যদি তার অ্যাগ্রাভেট করে এই সময় কিন্তু রেসপিরেটরি রেটটা বেড়ে যায়।
যেমন তুমি নিউমোনিয়া বলো, এই যে এখন করোনা ভাইরাস আছে দেখো, আমরা কিন্তু রেসপিরেটরি রেট দিয়া আমরা পেশেন্টের একটা সিভিরিটি রেট অ্যাসেস করি। পেডিয়াট্রিক্সে তো আরও বেশি। যেমন আমরা যদি 30 একটা আমাদের ল্যান্ডমার্ক, যদি মোর দ্যান 30 রেসপিরেটরি রেট হয় তাহলে বুঝলি আমরা ট্যাকিপনিক, এবং সেইটা আমরা ফিচার্স অফ সিভিরিটি একটা অ্যাসেস করি। সেটা তোমার নিউমোনিয়া বলো, করোনা বলো, এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলো, সব ক্ষেত্রেই। তাহলে আমরা পেশেন্টের রেসপিরেটরি রেটটা দেখবো আমরা প্রথমে। 2 নম্বরে আমরা দেখব যে পেশেন্টের আমরা এক্সপোজ করার পরে যে হাইপার ইনফ্লেশন যখন হবে তখন পেশেন্টের কী হবে, ওখানে চেস্টের ভলিউমটা একটু বেড়ে যেতে পারে, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য চেস্ট একটু বেড়ে যেতে পারে সাইড টু সাইডের চেয়ে, এইটা একটা দেখতে পারি। অনেক সময় টিপিক্যাল ব্যারেল চেস্ট পেতেও পারি আমরা যদি ইনফ্যান্টাইল হয়, ঠিক আছে। এরপরে যদি যাদের বাচ্চাকাল থেকেই থাকে, যেটা বললাম যে চাইল্ডহুড অ্যাজমা থেকে থাকে, তাকে না মানে পেকটাস এক্সক্যাভেটাম পাওয়া যেতে পারে। লোয়ার পোর্শন অফ দ্য স্টার্নামে একটা মানে তোমার ডিপ্রেশন থাকে, এই ডিপ্রেশনটা কনকেভিটি থেকে আউটওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, এই একটা ফান্ডিংস পাওয়া যেতে পারে। আর যখন সিভিরিটি পাবো তখন আমরা আরও কিছু ফান্ডিংস পেতে পারি। এখানে আমরা ক্রিকোয়েস্টনাল ডিস্টেন্সার দেখতে পারি, ট্রাকিয়াল টাগ আছে কিনা তাই না দেখতে পারি। এরপরে আমরা যেটা ফিচার্স অফ অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাক্সেসরি মাসেলস অফ রেসপিরেশন, যেমন স্টেনোক্লেডোমাস্টাইড, ইন্টারকোস্টাল মাসেল, যেগুলি এগুলো আমরা মানে পেতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ফান্ডিংসগুলো আমরা পেতে পারি ইনস্পেকশনে। আর যদি আমরা যদি ইনস্পেকশন আমরা এইগুলো দেখলাম, এরপর পালপেশনে আমরা যখন দেখবো তখন আমরা কী দেখি, পালপেশনে আমরা ভোকাল ফেমি টেস্টটা দেখি আর সেক্স এক্সপান্সিবিলিটি দেখি। এখন ভোকাল ফেমি টেস্টটা কী হবে, এক্ষেত্রে আমি তোমাদের 4th ইয়ারে কিন্তু বলছি লেকচার ক্লাসের সময় যে তোমার যেহেতু এইটা হাইপার ট্রান্সলুসেন্স হয়ে যাবে, এয়ার দিয়ে ভর্তি হয়ে যায় এয়ার মানে তোমার লাংটা, এই জন্য তোমার ভোকাল ফেমি টেস্টটা দিয়ে কমে যাবে, কারণ সাউন্ড প্রোডাকশন হয় আমাদের এয়ারওয়েতে। এইটা তাকে লম্বা এয়ার পানি দিয়ে তোমার স্টেতের কাছে আসতে হবে অথবা তোমার হাতের কাছে আসতে হবে, এই জন্য ব্রেস মানে তোমার ভোকাল ফেমি টেস্টটা এই ক্ষেত্রে কমে যাবে। এগুলো কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তোমার বুঝতে কিন্তু ভুল করা যাবে না। যেহেতু লাং ইজ রিফ্লেক্ট মানে এয়ার, প্রচুর এয়ার থাকে এয়ারওয়েগুলিতে, তাই না, মানে লাং প্যানগেমগুলিতে এয়ার ট্রাফ হয় যেহেতু, এই জন্য তোমার ডিস্টেন্সটা বেড়ে যাবে। তোমার যেখানে সাউন্ড প্রোডাকশন হচ্ছে এয়ারওয়ে আর তোমার যে হাত অথবা তোমার স্টেতো, এই ডিস্টেন্সটা বেড়ে যায়, যার জন্য তোমার ব্রেস সাউন্ডের ইন্টেন্সিটি কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম ভোকাল ফেমি টেস্টটা কমে মানে তোমার ভোকাল ফেমি টেস্টটা কমে যাবে। এবং তুমি যদি এক্সপান্সিবিলিটি অফ দ্য চেস্টটা দেখো, এইটাও কমে যাবে। কারণ হলো কি, তার অলরেডি এয়ার ঢুকে আছে বেশি, এই জন্য তুমি ফোর্সফুল ইনস্পিরেশন দিলেও খুব একটা এক্সপানশন হবে না, এই জন্য এক্সপান্সিবিলিটিও কমে যাবে। ঠিক আছে, এটা গেল। পারকাশন করলে কী পাবা, পারকাশন করলে সিম্পল, যে তোমার যেহেতু এয়ার বেশি আছে আমরা কী পাবো, হাইপার রেজোনেন্ট পাইতে পারি, অথবা মানে হাইপার রেজোনেন্ট আমরা পেতে পারি, এটা একটা পেতে পারি, অথবা নর্মালও পেতে পারি। ঠিক আছে, পারকাশন এইটা। আর কিছু ফান্ডিংস পাওয়া যায় লং স্ট্যান্ডিং থাকলে, আমরা যেটা লিভার ডালনেসটা দেখি, যে রাইট সাইডে কি 4th লেভেলের অথবা 5th লেভেলের নিচে থাকে, এখানে পর্যন্ত থাকে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা, এই লিভার ডালনেসটা একটু নিচের দিকে চলে যাবে, তাহলে আমরা বলতে পারি যে অবলিটারেশন অফ দ্য লিভার ডালনেস পার্শিয়াল। ঠিক আছে, এইটা হইতে পারে। অনেক সময় যদি হিউজ এয়ার যদি এন্ট্রাপ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্ডিয়াক ডালনেসটাও আমরা অনেক সময় অ্যাপেক্স বিটটা নাও পাইতে পারি, অথবা কার্ডিয়াক ডালনেসটা যেটা একটা আমরা দেখি পেরিকার্ডিয়াক মানে ডালনেস, এইটা কিন্তু কমে যেতে পারে, এই এরিয়াটা কমে যেতে পারে কার্ডিয়াক ডালনেসের এরিয়াটা, অথবা অনেক সময় অ্যাপেক্স বিটটাও আমরা মিস করতে পারি। ঠিক আছে, যদি হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল্ড হয়, তাহলে দেখো ইনস্পেকশনে ফান্ডিং যাবে একটা, পালপেশনে বলা হলো এটা, পারকাশনে বলা হলো। এরপর অসকালটেশন করলে কী পাবা, অসকালটেশনের ফান্ডিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এক হলো তোমার ব্রেস সাউন্ডটা কেমন হবে, নর্মাল ব্রেস সাউন্ড হলো নর্মাল ভেসিকুলার, তাই না, এবং তুমি যদি তোমার হাসিসান বলো ম্যাকলয়েডে বলো, যে ছবিটা দেওয়া আছে, তুমি যদি একটু তাকাও যে নর্মালি ইনস্পিরেটরি ফেজটা আমাদের লম্বা থাকে, এক্সপিরেটরি ফেজটা সাধারণত ইনস্পিরেটরি ফেজের 1/3 থাকে। তোমরা যদি এই যে একটা মানে টিক মার্কের মতো যদি দেওয়া আছে তোমাদের হাসিসান ম্যাকলয়েডে, এইটা হলো নর্মাল ব্রেস সাউন্ড। যেহেতু এইটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এই ক্ষেত্রে কী হবে, তোমার যে এয়ারটা ট্র্যাপ করবে, যেহেতু স্মল এয়ার হয়ে গেলে অবস্ট্রাকশন হয়ে যায় অথবা ন্যারো হয়ে যায়, এই জন্য এয়ারটা এক্সেল করতে সে বেশি সময় নেবে, যার জন্য তোমার কী হবে, ব্রেস সাউন্ডে প্রলংড হবে এক্সপিরেটরি ফেজটা। এই ছবিটা কিন্তু তোমার ম্যাকলয়েড হাসিসনে বলা আছে, এবং এটা কিন্তু পরীক্ষায় ধরা হয়। নর্মাল ব্রেস সাউন্ডটা কেমন, তোমার এই অ্যাজমা সিওপিডিতে কেমন হবে, তাহলে কী হবে, ব্রেস সাউন্ডটা নর্মাল থাকবে কিন্তু সেইটা উইথ প্রলং এক্সপিরেশন হবে, ভেসিকুলার হবে, বাট এক্সপিরেটরি ফেজটা প্রলংড হয়ে যাবে। এখন প্রলং কতটুকু হবে, যত বেশি সিভিয়ার হবে তত বেশি এক্সপিরেটরি ফেজটা প্রলং হবে, কারোর 2/3 হবে, কারো ওইটা সমান হয়ে যাবে ইনস্পিরেটরি ফেজে,
কারো ইনএক্সপিরেটরি ফেসের চেয়ে বেশি হয়ে যাবে এক্সপিরেটরি ফেসটা, মানে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। তাহলে নর্মাল ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন, এই প্রলংটার গ্রেড হবে যার যত বেশি সিভিয়ার তত বেশি প্রলং হবে এক্সপিরেটরি ফেসটা। ইনএক্সপিরেটরি ফেসটা কিন্তু নর্মাল থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এইটা গেল। এরপর যেহেতু তোমার অবস্ট্রাকশন হয়, তাহলে একটা সাউন্ড এখানে পাইতে পারো। তুমি যদি বাঁশির কথা চিন্তা করো, আমরা যদি পাতা দিয়ে যখন মানুষ বাঁশি বানায় তখন কি করে, এই যে তার ডায়ামিটারটা থাকে এটাকে কমাই দেয় কোনো কারণে, কমাই দিলেই একটা মিউজিক্যাল সাউন্ড হয়। ঠিক বেসিকটা এরকম। এখানে তোমার এয়ারওয়েগুলি যখন ন্যারো হয়ে যাবে তখন এক্সপিরেটরি ফেজে সাধারণত এইটা অ্যাজমাতে এক্সপিরেটরি ফেজগুলোতে বেশি অবস্ট্রাকশন ডেভেলপ করে। আমরা বলি এটা ফাংশনাল একটা এয়ারওয়ে অবস্ট্রাকশন। এবং তখন এখানে ভেরিয়েবল গ্রেডস অফ এই একটা সাউন্ড পাওয়া যাবে, একটা মিউজিক্যাল সাউন্ড পাওয়া যাবে, ঠিক আছে? শার্প, এই সাউন্ডটাকে বলি আমরা রংকাই বলি, ঠিক আছে? তাহলে এইটা পাওয়া যাবে কিন্তু তোমার এই অ্যাডেড সাউন্ড হিসাবে, ঠিক আছে? এছাড়া যদি মিউকোসা যদি তোমার এয়ারওয়েতে কোথাও মানে ডাইলুট একটা মিউকোস মানে সিক্রেশন যখন হয়, যদি এই ক্ষেত্রে ইনএক্সপিরেটরি ফেজে তুমি একটা ক্রিপিটেশন পেতেও পারো, একটু চিন্তা করতে পারো বেসিক প্যাথোজেনেসিসটা যদি চিন্তা করো, তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। রংকাই পাবো আমরা একটা, এটা মানে একদম কনস্ট্যান্ট পাওয়া যায়, ঠিক আছে? এর সাথে আমরা ক্রিপিটেশন পেতে পারি যদি তার সিক্রেশনটা এয়ারওয়েতে থাকে। যখন আমরা ইনএক্সপিরেশন করবে রোগী পেশেন্ট, তখন তার এই এয়ারওয়ে বাতাসটা গিয়ে কী করবে, ওই সিক্রেশনের ভাষায় একটা শব্দ প্রোডাকশন করবে, একটা ক্র্যাকল সাউন্ড করবে, এইটা ক্রিপিটেশন হিসাবে পাওয়া যাইতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ইনস্পেকশন গেল, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, ঠিক আছে? আর ব্রেথ সাউন্ডের ইন্টেন্সিটি একটু কমে যাবে। কেন কমে যাবে সেটা আমি আগেই বললাম। তাহলে নর্মাল ভেসিকুলার উইথ প্রোনাউন্ড এক্সপ্রেশন উইথ ভেরিয়েবল গ্রেডস অফ রংকাই অ্যান্ড ক্রিপিটেশন মেবি, এটা হলো ফান্ডিংস। আর বুকের এক্সরের কথা বলা হলো, কমপ্লিট ব্লাডনের কথা বলা হলো, সিরামাইজি অনেকে করে আর করে না, ঠিক আছে? তাহলে ইনভেস্টিগেশন আমাদের খুব একটা বেশি লাগে না ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। এই গেল। এখন দেখো আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, আমাদের পরীক্ষা করা হয়ে গেলো। এরপর আমরা ট্রিটমেন্টের তোমাদের একটু জিনিসটা বুঝতে হবে। আমরা কিছু ট্রিটমেন্ট দিই, যেহেতু এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, ঠিক আছে? একটা আছে আমরা রিলিভার বলি কিছু, আর কিছু আছে কন্ট্রোলার বলি। তো রিলিভারটা হলো আমাদের যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, এইটাকে আমরা ব্রঙ্কো ডাইলেটর দিয়ে আমরা এটাকে কনস্ট্রিকশন এই রিলিভ করে ফেলবো, ঠিক আছে? এখন ব্রঙ্কো ডাইলেটরগুলি কী নামে পাওয়া যায়? ব্রঙ্কোডাইলেটর একটা মেনলি যেটা আমরা কমনলি ইউজ করি এবং এটা বেশি ইফেক্টিভ, সেটা হলো বিটা অ্যাগনিস্ট, ঠিক আছে? এটা সালবিউটামল পাওয়া যায় শর্ট অ্যাক্টিং, আর সালমেটেরাল পাওয়া যায়, ফরমেটেরাল পাওয়া যায়, এটা হলো লং অ্যাক্টিং, ঠিক আছে? তাহলে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি বিটা অ্যাগনিস্টগুলি। এছাড়া আমাদের আছে, তুমি যদি প্যাথোজেনেসিস একটু চিন্তা করো, ফিজিওলজি চিন্তা করো একটু, তাহলে আমরা দেখি কোলিনার্জি যে সিস্টেমটা আছে, কোলিনার্জি সিস্টেমের কাজটা কী? সব জায়গায় কিন্তু একই কাজ, এ সিক্রেশন বাড়াই দেবে, অ্যাট দ্য সেম টাইম সে স্মুথ মাসেল কনস্ট্রিকশন করবে। এয়ারওয়েতেও এই কোলিনার্জিক সিস্টেমটা যদি কোনো কারণে আপরেগুলেটেড হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতে পারে, অ্যাট দ্য সেম টাইম সিক্রেশন বেড়ে যেতে পারে। তাহলে এই জন্য আমাদের ট্রিটমেন্টের একটা অপশন হলো অ্যান্টিকোলিনার্জিক্স, ঠিক আছে? এই একটা আমরা ইউজ করি। এছাড়া আর একটা ড্রাগ আমরা ইউজ করি থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। এটা বিভিন্ন ফর্মে আমরা ইউজ করি, আমরা মেনলি ট্যাবলেট ফর্মে ইউজ করি। আর যখন আমাদের সিভিয়ার এক্সাজারেশন হয়, সিভিয়ার অ্যাজমা যখন নিয়ে আসে, তখন আমরা এটা অনেক সময় বোলাস দেই। যদি এখন ওয়ার্ডে কম দেওয়া হয়, এখন ম্যাগনেশিয়াম দেওয়া হয়, কিন্তু একটা সময় আমাদের সময় হয়তো ধরো 2000 সালের আরও 20 বছর আগে, 30 বছর আগে, তখন অ্যামাইনোফাইলিন ছিল একটা আমাদের বেস্ট ড্রাগ। ড্রিপে দেওয়া হয়তো, বোলাস দেওয়া হয়তো, ওভার 20 মিনিটস করে আমরা তখন বেড সাইড বসে এটা দেওয়া হতো একটু সিভিয়ার অ্যাজমাতে। তাহলে দেখো ব্রঙ্কোডাইলেটরের ভিতরে কয়েকটা ড্রাগ গেল, একটা হলো বিটা অ্যাগনিস্ট, আর একটা হলো অ্যান্টিকোলিনার্জিক্স, আর একটা হলো থিওফাইলিন আর অ্যামাইনোফাইলিন, ঠিক আছে? এই তিনটা ড্রাগস। এরপরে আমাদের কন্ট্রোলার ড্রাগগুলি, এইটা হলো আমাদের বেশি ইম্পর্ট্যান্ট। এইটা তোমার ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করবে মেনলি কন্ট্রোলারগুলি। তাহলে এইটার এক নম্বর ড্রাগ হলো আমাদের স্টেরয়েড। সেটা আমরা লোকাল দিতে পারি, যেটা হাতে ইনহেলার হিসেবে দেই, আর একটা সিস্টেমিকও দিতে পারি, ঠিক আছে? তাহলে দুই ধরনের আমরা স্টেরয়েড ইউজ করি, একটা হলো লোকাল, একটা হলো সিস্টেমিক। এছাড়া আমাদের যদি প্যাথোজেনিসটি যখন চিন্তা করবা, কিছু কেমিক্যাল মেডিয়েটার যেমন হিস্টাসিন আছে, হিস্টামিন, তারপরে হলো প্রোস্টাগ্ল্যান্ডিন, এরপরে যে লিউকোট্রাইন, সিস্টেমিন লিউকোট্রাইন যেগুলি আছে, এগুলো হলো মেইন প্যাথোজেনিক, মেইন কেমিক্যাল মানে কেমোকাইন্স যদি বলো, মেইন প্যাথোলজি হলো এরা অ্যাগ্রাভেট করে, এরা ট্রিগার করে মেইন প্যাথোজেনেসিসটা। এই জন্য এই যে ফ্যাক্টরগুলি আছে, এর অ্যাগেনস্টে আমরা ড্রাগ ইউজ করি, সেটা হলো অ্যান্টি লিউকোট্রাইন্স। এবং বলা হয় যে সিস্টেমিন লিউকোট্রাইন হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল ট্রিগার ফ্যাক্টর। এই জন্য আমাদের এই ড্রাগসটা এখন কিন্তু মোটামুটি খুব ইউজ করি আমরা, এবং ভালো ইফেক্টিভ।
অ্যান্টিলিউকোট্রাইন্স, এটা মন্টেলুকাস্টাসে, জ্যাফিলুকাস্টাসে, মেনলি আমরা মন্টেলুকাসটা ইউজ করি। তাহলে এই একটা ড্রাগ। এছাড়া আরও কিছু ড্রাগস আমরা বলি, কিছু ক্রোমো আছে, সেটা আমার ইনহিবিট মার্সেলটাকে করি আমরা, ঠিক আছে। এছাড়া আমাদের কিছু স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ আমরা ইউজ করতে পারি, কারণ লং টার্ম স্টেরয়েড ইউজ করলে তো আমাদের কিছু সাইড ইফেক্টস হয়। এই ক্ষেত্রে আমরা কিছু স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ আমরা ইউজ করি, কারণ একটা স্টেজে আছে অ্যাজমা, যখন এটাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় ব্রঙ্কোডাইলেটর দিয়ে এবং লোকাল স্টেরয়েড দিয়ে ইনহেলার দিয়ে কন্ট্রোল করা খুব কঠিন হয়, তখন আমাদের সিস্টেমিক স্টেরয়েড ইউজ করতে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের লং টার্ম ইউজ করলে খুবই সমস্যা, যার জন্য আমরা তখন স্টেরয়েড স্পেয়ারিং কিছু ড্রাগ ইউজ করি। এছাড়া আমাদের আইজিই যেটা বলছিলাম, এর অ্যাগেনস্টে আমরা কিছু ড্রাগ ইউজ করি, যেটা অমালোজিমাব ইউজ করা হয়, সেটা অবশ্য খুব একটা ইউজ করি না আমরা, ঠিক আছে। এখন তুমি দেখো আমাদের একটা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট, তোমরা এটা দেখবা যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। স্টেপ 1-এ যেটা আমরা তেমন এটা সিমটমও থাকে না, তার কোনো নাইট সিমটম থাকে না, তার হয়তো সপ্তাহে 2-3 বার করে তার একটা ব্রঙ্কোডাইলেটর দেওয়া লাগলো, এটা স্টেপ 1-এ। স্টেপ 2-তে আমরা যখন এইটা দিয়ে তার কন্ট্রোল হয় না, তখন আমরা কী করি, স্টেরয়েড দিই। এই স্টেরয়েডের ডোজটা আমরা বাড়াই স্টেপ 2, স্টেপ 3-তে। প্রথম আমরা 400, তারপরে আমরা 1000-এর উপরে চলে যাই, ঠিক আছে। একটা সময় আমরা 2000 পর্যন্ত ইউজ করতে পারি। তাহলে এটা দিয়ে স্টেজ 2, 3 আমরা করি। তারপরে আমরা স্টেজ 4 যেটা, ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে আমরা সিস্টেমিক স্টেরয়েড ব্যবহার করি। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে আমরা কিছু স্টেরয়েড হইলো তোমরা মূল প্যাথোজেনেসিস ইনফ্লামেশন, এবং সেই ক্ষেত্রে আমাদের স্টেরয়েড হলো যে মেইন চিকিৎসা। যখন একটা পেশেন্টকে তুমি ডিসচার্জ করবা, কিছু ড্রাগস আমরা বলে দিই যে সে প্রয়োজন হলে ইউজ করবে রিলিভার হিসেবে, সেটা হলো তোমার এই ব্রঙ্কোডাইলেটরগুলি। আর একটা বলি আমরা দেখবা যে লং টার্ম কন্টিনিউ করতে হবে, ইনফ্লামেশন কন্ট্রোল করতে হবে, সেটাকে টু বি কন্টিনিউড আমরা বলে দিই, অথবা চলবে বলে দিই। সেটা হলো কি, সেটা হলো স্টেরয়েড। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। একটা হলো সে টানা রেগুলার ইউজ করবে মর্নিং এবং নাইটে, আর একটা যেটা সে অন ডিমান্ডে যখন প্রয়োজন হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে অথবা যদি কোনো তার এক্সাজারেশন হয় তখন সে ইউজ করবে। এটা হলো আমাদের তোমার অন ডিমান্ডেড ড্রাগস, এটা হলো ব্রঙ্কোডাইলেটরগুলি। আর যেটা কন্টিনিউ করতে হবে সেটা হলো স্টেরয়েড। এখন আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, আমরা কিন্তু মাঝে মাঝে একটা পেশেন্ট একটু খেয়াল করতে হবে যে ওয়ান্স এ পেশেন্ট ইজ অ্যাজমেটিক, লাইফ লং ইউজুয়ালি লাইফ লং পেশেন্ট ইজ অ্যাজমেটিক, ঠিক আছে। মাঝে মধ্যে সে ভেরিয়েশন হবে, কখনো তার সিভিরিটি বেড়ে যাবে, কখনো সে একদম সিমটম ফ্রি থাকবে, কিন্তু ওয়ান্স এ পেশেন্ট ইজ অ্যাজমেটিক, লাইফ লং পেশেন্ট ইজ অ্যাজমেটিক। ওয়ান্স এ পেশেন্ট ইজ সিওপিডি, লাইফ লং পেশেন্ট ইজ সিওপিডি, তাই না। ওয়ান্স এ পেশেন্ট ইজ ডায়াবেটিক, লাইফ লং ডায়াবেটিক। এই জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে এবং সাথে সাথে রোগীদেরও বুঝতে হবে যে আপনার এই ডিজিজটা কিন্তু একদম কিউরেবল না। এই জন্য আপনাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এই ফ্যাক্টরগুলি আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম কিছু ড্রাগস তার নিয়ার বাই রাখতে হবে, যে যখন এসে ট্রিগার করলো, যেমন এক্সারসাইজ করতে গেল অথবা সে কোনো কারণে ইমোশনাল চেঞ্জ হলো, তখন তার যে ড্রাগগুলি লাগবে, রিলিভার ড্রাগগুলি লাগবে, এগুলি যেন সে ইউজ করে। এই জন্য আমরা বলি যে তার ব্যাগের ভিতরে থাকতে হবে একটা ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে। একটা অফিসে যাচ্ছে, অফিসে গেলে তার ব্যাগের ভিতরে একটা ব্রঙ্কোডাইলেটর থাকতে হবে, কারণ সে যে স্টেরয়েডগুলো এটা সে সকালে রাতে ইউজ করতে পারতেছে, কিন্তু সে মাঝখানে তো এইগুলো ইউজ করবে না। এই জন্য তার ব্যাগের ভিতরে একটা রিলিভার ড্রাগস থাকতে হবে, এটা হলো ব্রঙ্কোডাইলেটর। সালবিউটামল অথবা যেটা ফরমেটোরল অথবা আমরা করি, তাই না, যে ড্রাগগুলি আমরা লং অ্যাক্টিং আছে এগুলি আমরা ইউজ করি, এটা থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা জিনিস জানতে হবে যে এইটা মাঝে মধ্যে এক্সাজারেট করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং আমরা যখন এরকম এক্সাজারেশন হয় তখন কিন্তু পেশেন্টের হসপিটালে আসতে হয়। এই জন্য আমরা একটা ড্রাগ কিছুকে পেশেন্টটাকে একটু আমরা বলে দিই যে এরকম হইলে আপনি এই ড্রাগগুলি ইউজ করবেন। আমরা এটা রেস্কিউ স্টেরয়েড বলি, রেস্কিউ থেরাপি বলি। এই রেস্কিউ থেরাপিগুলো কখন আমরা ইউজ করব? এটা ইউজুয়ালি বছরে কয়েকবার লাগে, অনেকের 2বার 3বার 4বার এরকম লাগে, এবং এই ড্রাগস ইউজ করতে পারলে আমাদের হাসপাতাল অ্যাডমিশনও কমে যায়, প্লাস হাসপাতালে যদি অ্যাডমিশন হয়ও তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা খুবই অল্প সময়ের ভিতরে পেশেন্টকে আমরা ডিসচার্জ করতে পারি। এটা রেস্কিউ থেরাপি হিসেবে আমরা স্টেরয়েড ইউজ করি। তাহলে কখন আমরা ইউজ করব? যদি একটা পেশেন্ট নাইট সিমটম খুব বেশি থাকে, পেশেন্টের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, স্লিপ ডিস্টার্বেন্স থাকে, একটা গেল, এবং অ্যাজমাতে হলো মর্নিং সিমটমটা বেশি প্রমিনেন্ট থাকে, এই সিমটমটা যদি টিল মিড ডে পর্যন্ত পারসিস্ট করে, তাই না, অথবা একটা পেশেন্ট সেই একমাত্র আর্নিং মেম্বার ফ্যামিলিতে, সে যদি তার কর্মস্থলে যেতে না পারে, ঠিক আছে, তাহলে এই যদি এরকম কোনো কন্ডিশন হয় তাহলে আমরা বুঝবো তার রেস্কিউ স্টেরয়েড লাগবে। সেই ক্ষেত্রে আমরা একটা স্টেরয়েড দিই, কত দিনের, 1 সপ্তাহ অথবা 10 দিনের একটা স্টেরয়েড দিয়ে দিই। ইউজুয়ালি আমরা 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিই, 30 থেকে 40 মিলিগ্রাম দিই আমরা
এবং সবসময় কিন্তু এইটা সিঙ্গেল ডোজ ইউজ করতে হবে, কারণ তোমরা জানো যে পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস যেটা আমরা কুশিংয়ের সময় আলাপ করছি, তাহলে আমাদের ম্যাক্সিমাম মানে সব ফুল ডোজটাই দিতে হবে সকালে। অনেকে কিন্তু 2বার দেয়, এটা কিন্তু দিবা না কখনো। 7 থেকে 10 দিন আমরা স্টেরয়েড দেই 30 থেকে 40 মিলিগ্রাম, এইটা সিঙ্গেল ডোজে এক মর্নিং দিতে হবে, ফুল স্টোমাকে দেই আমরা। এর সাথে কিছু যে ড্রাগস যদি আমাদের কন্ট্রোল না হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইনজেকশনে যেতে পারি। তো ইউজুয়ালি আমাদের ওরালি যদি একটা পেশেন্ট যদি ভমিট মানে যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, এই ওরাল স্টেরয়েডটা আমাদের খুবই ফ্রুটফুল, ঠিক আছে। এর সাথে তার রিলিভার ড্রাগ চলবে এবং আদার যে ড্রাগস আছে অ্যান্টিলিউকোট্রাইন্স, তাই না, তারপরে অ্যান্টিকোলিনার্জিক্স, তারপরে অ্যামাইনোফেলিন, এগুলি চলবে, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখবা যে স্টেরয়েড যে আমরা দেই, হাই ডোজ বলো লো ডোজ বলো, যদি একটা পেশেন্টকে মোর দ্যান 21 ডেজ আমরা যদি না দেই, তাহলে কিন্তু আমাদের এইটা ডোজ ট্যাপারিং করার কোনো দরকার নাই। এটা কিন্তু অনেকে দেখছি তোমরা ওয়ার্ডে তোমরা করবা যে 10 দিন দেওয়ার পরে এটা ট্যাপারিং করা শুরু করে। বেসিক্যালি 21 দিনের বেশি ব্যবহার না করলে নো নিড অফ ট্যাপারিং, ঠিক আছে। তাহলে আমরা ইউজুয়ালি 10 দিন দিই, এই ক্ষেত্রে 10 দিন দেওয়ার পরেই শেষ। 40 মিলিগ্রাম সকালবেলা একসাথে খাবে এবং এরপরে কোনো আর এইটা কোনো ট্যাপারিংয়ের দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখো এই গেল। প্রগনোসিস মোটামুটি কিন্তু ভালো, অ্যাজমাতে প্রগনোসিস বেশ ভালো, কারণ এইটা রিভার্সিবল ডিজিজ এবং এই ফ্যাক্টরগুলিকে যদি সে কিছুটা অ্যাভয়েড করতে পারে, অথবা সে যদি একটু ডিজিজ সম্পর্কে আইডিয়া থাকে, যেমন ডায়াবেটিসের যেমন আইডিয়া থাকতে হবে, এই জন্য যদি কাউন্সিলিং করে দিতে পারো তাহলে অ্যাজমা মোটামুটি আমাদের কন্ট্রোল করা খুব একটা কঠিন না, ঠিক আছে। প্রগনোসিসের জন্য মোটামুটি ভালো, মোস্ট অফ দ্য পেশেন্টের ভালোই থাকে সারা বছর। হয়তো যখন এই শীত আসবে, যখন কোল্ড অথবা তোমার এনভায়রনমেন্টটা একটু ড্রাই হয়ে যাবে, অথবা যখন পলিউশনটা বেশি হবে, তখন তার এই অ্যাজমা সিমটমগুলো একটু বেশি হয় এবং এই মাত্র কয়েক মাসে একটু কেয়ারফুল থাকলে মোটামুটি সে ভালো থাকবে। এরপরে আর একটা ডিজিজ এই রিলেটেড একটু আলাপ করে নেই, সেটা হলো সিওপিডি। সিওপিডিও এটা একটা তোমার অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, একটা আছে ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা আছে এমফাইসিমা। এইটার ভিতর অ্যাজমার সাথে পার্থক্য, এটা যেমন রিভার্সিবল ছিল, এটা হলো ইররিভার্সিবল, তাই না, অথবা পার্শিয়ালি রিভার্সিবল। তাহলে এইটা হলো ইররিভার্সিবল অ্যান্ড প্রোগ্রেসিভ ডিজিজ সিওপিডি, যেটা ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসিমা। এখন ক্রনিক ব্রঙ্কাইটিসের একটা ওয়ার্কিং ক্লাসিফিকেশন আমরা ধরি যে পেশেন্টের কী থাকবে, কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, কাফ উইথ স্পুটাম প্রোডাকশন, তারপরে মোস্ট অফ দ্য ডেজ মানে পরপর 3 মান্থস, সাকসেসিভ 3 মান্থস উইথ মোস্ট অফ দ্য ডেজ কাফ উইথ স্পুটাম প্রোডাকশন থাকবে। অ্যাট দ্য এইটা পারসিস্ট করতে হবে মোর দ্যান 2 সাকসেসিভ ইয়ার। যদি 2 বছর পর পর এরকম তার সিমটম থাকে এবং বছরের পরপর 3 মাস এর বেশি সময় যদি তার কাফ এবং স্পুটাম প্রোডাকশন থাকে এবং সাথে ভেরিয়েবল গ্রেডস অফ ডিসনিয়া তো থাকবে, ব্রেথলেসনেস থাকবে, যদি এরকম হয় তাহলে আমরা এটাকে বলি ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিস আর ব্রঙ্কিয়াল অ্যাজমার প্যাথোজেনেসিস মোটামুটি কিছুটাই ইয়ে আছে, যেটা প্যাথোজেনেসিসে কি মানে সিমিলারিটি আছে। আর একটু যেটা এখানে হয়, এখানে কিছু ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যায়, রিমডেলিং হয় কিছু। এখানে যেমন তোমার গবলেট সেল হাইপারপ্লাসিয়া হবে, গবলেট সেল হাইপারট্রফি হবে, এইখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হবে, আলটিমেটলি কার্সিনোজেনেসিস দিকে চলে যাবে। 3 নম্বর হলো এখানে যে স্মুথ মাসেলগুলি আছে এগুলি হাইপারট্রফি হবে এবং একটা রিমডেলিং হবে এয়ারওয়েতে, যার জন্য এটা ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এবং সিওপিডিতে যেটা বলা হয়, একটা সময় বলা হয়তো যে নো স্মোকিং নো সিওপিডি, কিন্তু এখন আর এইটা নাই, এখন বলা হয় স্মোকিং ছাড়াও সিওপিডি হইতে পারে। তাহলে স্মোকিং ছাড়া সিওপিডি হয় কেন? এখন মানে দেখবা যে গ্রাম অঞ্চলে অথবা যারা একটু পুয়ার আন্ডার ডেভেলপ কান্ট্রি, সেইখানে কিছু বায়োমাস বা ফুয়েল ইউজ করে, গ্রামে কিছু জ্বালানি, এখান থেকে কিছু স্মোক অথবা ফগ এগুলো বের হয়, স্মোক বের হয়, এইগুলি থেকে কিন্তু তোমার সিওপিডি করে। এই জন্য গ্রামে মেয়েদেরও কিন্তু এখন সিওপিডি হচ্ছে। একটা সময় বলা হয়তো নো স্মোকিং নো সিওপিডি, এই নো স্মোকিং আর এখন এই থিওরি কার্যকর না, এই জন্য স্মোকিং ছাড়াও সিওপিডি হয়। এই ক্ষেত্রে যেটা তোমাদেরকে বুঝতে হবে, স্মোকিংয়ে কী সমস্যা হয়। এই যে জল যে বললাম, যেটা তোমার গবলেট সেল হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, তোমার স্মোক, এগুলো কিন্তু সব স্মোকিংয়ে করে, ঠিক আছে। এবং আমাদের যে প্রোটিনেজ এবং অ্যান্টিপ্রোটিনেজ একটা ব্যালেন্স থাকে, এইটাও কিন্তু কমে যায়, প্রোটিনেজের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, যার জন্য রেসপিরেটরি এয়ারওয়েতে ডিস্ট্রাকশন ডেভেলপ করে, ঠিক আছে। এইটা ডেভেলপ করে। তাহলে আমরা স্মোকিংয়ের সাথে যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা বলি যে একটা প্যাক ইয়ার আমরা হিসাব করি, যে একটা পেশেন্ট যদি 20টা করে সিগারেট ডেইলি খায়, তাহলে আমরা এইটা 1 বছরের আমরা 1 প্যাক ইয়ার বলি। এরকম বলে যে মোর দ্যান ইউজুয়ালি মোর দ্যান 10 প্যাক ইয়ার লাগে সিপিডি ডেভেলপ করতে, ঠিক আছে।
তো শুধু অ্যাজমা স্মোকিং দিয়ে হিসাব করলে হবে না, এর সাথে যে বায়ো মানে তোমার বায়ো যে মাস যে ফুয়েলগুলো ইউজ করে ওর থেকে যে বায়োমাস গ্যাসগুলি বের হয় এগুলিতে কোনো মেজারমেন্ট নাই। এটা তো পেশেন্ট গ্রাম অঞ্চলে যারা আছে অথবা যারা আন্ডার ডেভেলপড একটু পুয়ার পিপল তারা তো জন্মের পর থেকে এগুলো এক্সপোজার হচ্ছে, এই জন্য স্মোকিং দিয়ে সবসময় মিলানো যায় না। ইউজুয়ালি বলে যে আফটার 40-50 দিকে তোমরা সিবিডি ডেভেলপ করো, অনেক সময় আগেও শুরু হইতে পারে কারণ এই ফ্যাক্টরগুলোর জন্য। তাহলে এখানে আমাদের সিমটমগুলি কিন্তু সিওপিডিতে একই হবে, সেটা হলো তোমার কাফ সাথে ব্রেথনেসনেস থাকবে, ঠিক আছে? এইটাই সিমটম, চেস্ট টাইটনেস। আর এখানে তোমার ইয়াতে ইউজুয়ালি অ্যাজমা থেকে পার্থক্য যেমন এখানে অ্যালার্জিক কম্পোনেন্টটা বেশি থাকবে না, তাই না? এবং আমাদের সিমটমের যেমন ভেরিয়েশন ছিল, যে ডেইলির ভিতরে ভেরিয়েশন হয়তো, উইক্সের ভিতরে ভেরিয়েশন ছিল, মান্থসের সাথে ভেরিয়েশন ছিল, কিন্তু সিওপিডিতে এই ভেরিয়েশনগুলো সাধারণত থাকে না। এটা পারসিস্টেন্টলি একটা পেশেন্টের শ্বাসকষ্ট থাকে, কাফ থাকে, ঠিক আছে? আর ওরকম মর্নিং ডিপিংও থাকবে না এখানে, কিন্তু রাত্রেবেলা বেশি হয়, যে কোনো রেসপিরেটরি ডিজিজগুলি রাত্রেবেলার দিকে বেশি হবে, এই একটা এখানে থাকবে, রাইট এক্সাজারেশন থাকবে। কিন্তু অ্যাজমাতে যেমন মর্নিং এক্সাজারেশন খুব বেশি থাকবে, মর্নিং ডিপিং থাকবে। আর আমরা যেখানে ওখানে রিভার্সিবিলিটি টেস্ট করতাম অ্যাজমাতে, দুইভাবে করতাম, একটা হলো মর্নিং, একটা ইভিনিং রেকর্ডিং নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে সিওপিডিতে এরকম খুব একটা চেঞ্জ পাওয়া যায় না। এবং আমরা যদি ব্রঙ্কোডাইলেটর অর স্টেরয়েড দিয়ে যদি আমরা এইটাকে টেস্ট করি তাহলে এই রিভার্সিবিলিটিটা পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই রিভার্সিবিলিটি টেস্ট করলে এখানে পজিটিভ হবে না। 2 নম্বর হলো যে সিমটমগুলি থাকবে এগুলো পারসিস্টেন্টলি থাকবে, এবং একটা হিস্ট্রি থাকবে, স্ট্রং হিস্ট্রি থাকবে স্মোকিংয়ের হিস্ট্রি। অ্যাট দ্য সেম টাইম যে বায়োমাস মানে ফুয়েল থেকে যে গ্যাসগুলি বের হয়, বায়োমাস গ্যাস, এগুলির একটা সৃষ্টি থাকবে। এছাড়া যেহেতু অন্য ইয়াতে এটা একটু লেটেতে শুরু হয়, সাথে অন্য কোমরবিডিটিগুলো থাকতে পারে তাহলে। এবং এখানে আরেকটা জিনিস হয় যেটা তোমার এখানে পালমোনারি যে ভাস্কুলারেচার আছে এইখানে কিছু চেঞ্জ হয়। আলটিমেটলি যার জন্য পালমোনারি ভাস্কুলার চেঞ্জ হওয়ার জন্য কার্ডিয়াক একটা ফাংশনিং ইম্পেয়ারমেন্ট হয়, এই জন্য একটা সময় পেশেন্টের কল পালমোনারি ডেভেলপ করতে পারে, অথবা পেশেন্টের অন্য ফিচার ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাজমা সিওপিডি অলমোস্ট মোটামুটি সিমিলার, কিন্তু এই পার্থক্যগুলি থাকবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি এক্সামিনেশন করো তাহলে ওই একই রকম পাওয়া যাবে। এবং এখানে তোমার রংকাইটা সাধারণত ইনস্পেক্টরি এক্সপেক্টরি ফেজ বোথ ফেজেই পাওয়া যায়। এই রংকাইটা ক্রিপিটেশন পাইতে পারো যখন পাওয়া যাবে। আর অন্য ফিচার যেগুলি তোমার ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন অলমোস্ট সিমিলার থাকবে। রংকাইটা কিন্তু বোধ ক্ষেত্রে পাওয়া যাবে, এখানে ইনস্পেক্টরি এক্সপেক্টরি ফেজে পাওয়া যায়, যেটা পাওয়া যায় তো অ্যাজমাতে মেনলি ইনস্পেক্টরি ফেজে। এক্সরে করলে একই রকম পাওয়া যাবে ফাইন্ডিংস, হাইপার ইনফ্লেশন অফ দ্য লাং ফিল পাওয়া যাবে, লো ফ্লাড ডায়াফ্রাম পাওয়া যাবে, ব্রিফগুলি মেনলি হরিজন্টাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইগুলি পাওয়া যেতে পারে। এরপরে ট্রিটমেন্ট মোটামুটি সিমিলার, এই ট্রিটমেন্ট আমাদের ব্রঙ্কোডাইলেটর ইউজ করব, আর সাথে একটা সময় আমাদের স্টেরয়েড ইউজ করতে হবে। আর একটা যেটা এই ক্ষেত্রে সিওপিডির ক্ষেত্রে আমাদের একটা অক্সিজেন দেওয়া লাগে, এইটা তো আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে লং টার্ম অক্সিজেন থেরাপি দেওয়া লাগে 24 আওয়ার্সের ভিতরে, মোর দ্যান 15 আওয়ার্স দিতে পারলে এটা খুব ভালো, এবং এটা প্রগনোসিসটা রিটার্ড করে দিতে পারে, ঠিক আছে? আর একটা করা হয় এরপরে ব্রঙ্কোডাইলেটর তো বললাম, অন্য যেগুলি স্টেরয়েড, এরপরে অক্সিজেন থেরাপি, লো ডোজ অক্সিজেন দেওয়া লাগে। কারণ হলো আমরা বলি 2 থেকে 4 লিটার, বেশি দিলে আমাদের এখানে রেসপিরেটরি রেটটা কমে যেতে পারে, যার জন্য তার অ্যাপনিক স্পেল ডেভেলপ করতে পারে। এর সাথে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে কিছু সার্জারি করা হয়। অনেক সময় দেখা গেল ভলিউমটা বেড়ে যায় লাং, এই জন্য লাং ভলিউম রিডাকশন সার্জারি করা হয়, অথবা যদি কোনো এমফাইসিমেটা মানে কম বুলা থাকে সেই বুলাগুলিকে বুলেক্টমি করা হয়, ঠিক আছে? প্রগনোসিস তোমার অ্যাজমার থেকে সিওপিডির প্রগনোসিস খারাপ, আলটিমেটলি কার্ডিয়াক প্রবলেম ডেভেলপ করে, একটা সময় তার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তাহলে এই সিমটমগুলো ডেভেলপ করতে পারে। তাহলে অ্যাজমা সিওপিডি মোটামুটি তোমাদের এইটুক জানলেই হবে। আর নেক্সট ক্লাসে আমরা রেসপিরেটরি ডিজিজের যদি কিছু আংশিক প্লুরাল ডিজিজটা বাকি আছে আমাদের, এইটা আমরা একটু আলাপ করবো, ঠিক আছে? আজকে আমার বোধহয় ব্যাটারি তো দেখলাম যে চার্জ নেই ফোনের, তো তোমরা আজকে এই পর্যন্তই থাকলো। অ্যাজমা সিওপিডি পড়ে নিও, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে এইখানে তোমরা আমাকে করতে পারো, শেয়ার করতে পারো আমার সাথে, ঠিক আছে? কলেজগুলো তোমার তাড়াতাড়ি খুলে দিতে পারে, যা বুঝলাম। ওয়ার্ড তো খুলে দিচ্ছে আজকের থেকে আমাদের, তোমরা ওয়ার্ডে যাওয়া শুরু করো আস্তে আস্তে, ঠিক আছে? দেখা হবে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।